এবং সেই নির্বাচনে শুধু ছাত্ররা রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা কারচুপি করেনি, ওই কারচুপির সাথে বিভিন্ন হলের প্রভোস্টরা পর্যন্ত, শিক্ষকরা পর্যন্ত জড়িয়ে পড়েছিলেন। তো সেই নির্বাচনের উদ্দেশ্যটা ছিল নতুন নেতৃত্ব না, জাতীয় রাজনীতিতে কেলেঙ্কারির ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এবারের যে উদ্যোগটা, শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবিটা উঠেছে, কিন্তু এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এটি হয়তো এই মুহূর্তে বোঝা না গেলেও আমরা অল্প সময়ের মধ্যে বুঝতে পারবো। দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন যে এই নেতৃত্ব কতটুকু ভূমিকা রাখতে পারবে, আপনি কোন ধরনের নেতৃত্ব নির্বাচিত হচ্ছে এটি একটা ইম্পর্টেন্ট বিষয়। ইতিমধ্যেই আমি দেখলাম আসার সময় যে একজন ডাকসুর সদস্য তিনি আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে বলছেন যে তিনি একজন বিশ্বাসঘাতক ছিলেন। কে? তিনি ছাত্র শিবির থেকে জয়নুদ্দিন সদস্য হিসাবে মনোনয়ন পেয়েছেন। তো এই ধরনের নেতা যদি নির্বাচিত হয়, নিশ্চয়ই আপনি তার কাছ থেকে আমাদের যে ঐতিহ্যের যে জায়গা, বাংলাদেশের যে জন্মের যে উৎসমূল, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, তার প্রতি তার সিম্প্যাথিটা, রেসপেক্টটা কতটুকু, তার এই অভিমত দিয়ে আপনি বুঝতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে, ডাকসু থেকে কেউ কেউ স্বাধীনতার পর যে ডাকসু নির্বাচিত হয়েছিল মুজাহিদুল ইসলাম সেলিম এবং মাহবুব জামানের নেতৃত্বে, তারা বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের জন্য তাদের অনেকগুলো এডুকেশনের পাশাপাশি সোশ্যাল ওয়ার্কগুলো তাদের ছিল। তারা প্রতীকী সোহরাওয়ার্দী উদ্যানে তারা ধানের চারা রোপণ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা যে গাছটি আছে, সেই গাছটি মুক্তিযুদ্ধের সময় সেটি কেটে উপড়ে পুড়িয়ে ফেলা হয়েছিল। ওই ডাকসুর নেতৃত্বে এখন যে বটগাছটা আছে সেই বটগাছ রোপণ করা হয়েছিল। বিকল্প কালচারাল অ্যাক্টিভিটি, নানা ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি তারা করেছেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে যে ধরনের প্রত্যাশা, সেই প্রত্যাশা পুরোপুরি পালন হয়নি। তারপরেও আমি মনে করি নেওয়াজ ভাই যথার্থই বলেছেন, আমাদের জাতীয় রাজনীতিতে যে বণিক নেতারা এসে দখল করে নিয়েছেন এবং এই বণিক নেতাদেরকে নিয়ে আসার কারণে জাতীয় সংসদে নায়ক ফেরদৌস